তোকে ক্ষমা চাইতে হবে না, এতে তোর কোনো দোষ নেই। যা ছিল সেটা শুধুমাত্র আমার একান্ত একার। তাই প্লিজ নিজেকে দোষ দিস না। তুই কখনো এমন কিছুই করিসনি যে তোর ক্ষমা দিতে হবে। তবুও তো আমার জন্য কষ্ট পাচ্ছ। তুই যে কষ্টটা পেয়েছিস তার তুলনায় আমার কষ্ট হয়তো কিছুই না। যাই হোক, ভালোবাসাটা যেমন একান্তই আমার তরফ থেকে ছিল, কষ্টটা না হয় আমারই থাক। তুই এসব নিয়ে ভাবিস না প্লিজ, আমি ঠিক আছি। আর প্লিজ পারলে আমার সাথে আগের মতো নর্মাল ব্যবহার করিস, এতে আমার ভালো লাগবে। না হলে যে তোর সামনে যেতে পারবো না, নিজেকে অনেক ছোট্ট মনে হবে। হয়তো তোমার এই কথাটা রাখতে পারবো না, কারণ যখন থেকে এটা শুনেছি নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তোমার সামনে আসতে পারছি না, তবুও আমি চেষ্টা করব আবার আগের মতো করে। চেষ্টা করলেই হবে। আর নতুন জীবনে অনেক সুখী হ। কাব্য সত্যি তোকে খুব ভালোবাসে, সেটা ওর চোখ দেখলেই বোঝা যায়। ভুল তো মানুষ মাত্রই হয়, আর যেখানে ভালোবাসা থাকে সেখানে একটা সুযোগ তো ডিজার্ভ করে। আমার খুব ভালো লেগেছে তোর এই সিদ্ধান্তে। একটা কথা মানতেই হবে, কাব্যের ভাগ্যটা সত্যিই খুব ভালো। হুম, ভালো না চাই, কপালে অনেক দুঃখ আছে বলেই আমাকে পেয়েছে। তুমি হাসছো? সত্যি বলতে বেঁচে গেছো, বুঝলে? কিন্তু আমি তো এভাবে বাঁচতে চাইনি। শাইম ভাইয়া। ও সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। হুম, তোমার সাথে আর একটা কথা ছিল। বল। রিমি তোমাকে ভালোবাসে। আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। তো যদি অন্য কিছু বলার থাকে তো বল, না হলে। রিমি তোমাকে সত্যিই খুব ভালোবাসে। আমিও তো তোকে ভালোবাসি, তাতে কি কিছু হবে? না, কিছু হবে না, কারণ আমি একজন বিবাহিতা মেয়ে। তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে। ভালোবাসায় কি আদৌ কোনো পার্থক্য থাকে মিষ্টু? আমি ভালোবাসার পার্থক্যের কথা বলিনি। আমি বলতে চেয়েছি তুমি যাকে ভালোবাসো সে একজন বিবাহিতা, তার স্বামী আছে, সে তার স্বামীকে ভালোবাসে। তাই চাইলেই আর কিছু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তুমি, তোমার তো সারা জীবন পড়ে আছে। জীবন তো একটাই, আর কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, তাই না? এই জীবনে আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। দেখ, আমি তোর ভালোবাসাকে সম্মান করছি, তুই প্লিজ আমার ভালোবাসাকে অপমান করিস না। আমি তোমার ভালোবাসাকে অপমান করছি না, সেই সাধ্য আমার নেই। কিন্তু তুমি কি জানো, তুমি আমাকে সবার সামনে কতটা ছোট করছো? আর তুমি কি ভুলে যাচ্ছ তুমি তোমার বাবা মার একমাত্র সন্তান? তোমার ভবিষ্যৎ নিয়ে কি তোমার বাবা মার কোনো স্বপ্ন নেই? প্রথমত আমি তোকে সূত্র করছি না, দ্বিতীয়ত আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করেছি। ওদের কথা আমি আজ একজন ডাক্তার হয়েছি, এর থেকে আর কিছু করা আমার পক্ষে সম্ভব হয় না। ডক্টর হয়েই বাবা মার প্রতি সব দায়িত্ব শেষ তোমার। একটা সন্তানকে নিয়ে বাবা মার কত স্বপ্ন থাকে বলো তো, বিশেষ করে ছেলেকে নিয়ে। ছেলের বিয়ে করবে, নাতি নাতনির মুখ দেখবে, তাদের সাথে খেলা করবে, অবসর সময় কাটাবে। এগুলো কি হবে ভেবে দেখেছো? আর এখন তো সবাই জানে তুমি আমাকে ভালোবাসো, আর তুমি যদি সারা জীবন এভাবে একা থাকো, আমি নিজের কাছে, তোমার পরিবারের কাছে কি অপরাধী হয়ে যাব না? সবাই তো বলবে আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি নিজেকেও তখন ক্ষমা করতে পারবো না। সবাই অভিশাপ দেবে আমাকে, বলবে এই মেয়েটার জন্য সব কিছু হয়েছে। এতগুলো মানুষের অভিশাপ নিয়ে আমি কখনো কি সুখী হতে পারবো? আমি তো তোকে কোনো দোষ দিইনি। তুমি না দিলে কি হবে? আমি তো জানবো আমার জন্য তোমার সারা জীবন নষ্ট হয়ে গেছে। প্লিজ, তুমি আমাকে নিজের চোখে সারা জীবনের জন্য অপরাধী করে দিও না। আমি বলছি না যে আমার বোনকে তোমার বিয়ে করতে হবে। জীবনটা তোমার, তাই সিদ্ধান্তও তোমার হওয়া উচিত। তোমার যাকে দেখে মনে হবে তুমি তার সাথে সারা জীবন কাটাতে পারবে, যে তোমার জন্য ভালো হবে, তাকেই বিয়ে করো। কিন্তু একটা কথা ভেবে দেখো, রিমি তোমাকে ভালোবাসে, আর তুমি তো জানো ভালোবাসার মানুষকে না পাওয়ার যন্ত্রণাটা কি। তুমি কি চাইবে যে কষ্টটা তুমি পাচ্ছ সেই একই কষ্ট তোমার জন্য অন্য কেউ পাক? তুমি তারই বোনকে ভালোবাসো, জেনেও রিমি তোমাকে ভালোবাসে। এটা কিন্তু সব মেয়ে পারে না। তুমি বয়সে আমার থেকে বড়, আমার থেকেও বেশি জ্ঞানী, তাই আমার থেকে তোমার বোঝার ক্ষমতাও বেশি। তাই আশা করি তুমি বুঝবে। তুমি রিমির সাথে বেশি ভালোবাসার মানুষ দুটো খুঁজে পাবে না। যাই হোক, আমার যা বলার বলেছি, বাকিটা তোমার ইচ্ছে। তোমাকে তো জোর করার অধিকার আবার নেই, শুধু অনুরোধ করতে পারে। একটু ভেবে দেখো বিষয়টি, আমি আসছি। মিষ্ট কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। সায়ন মিষ্টর কথাগুলো খুব মনোযোগ দিয়েই শোনে আর ভাবতে থাকে বিষয়টি নিয়ে। মিষ্টু নিচে নেমে মামিদের কাজে সাহায্য করতে থাকে। অনেকটা সময় পর নিজের রুমে যায়, গিয়ে দেখে বিছানায় ফোন বাজছে, কিন্তু ধরার আগেই কেটে যায়। ফোন হাতে নিয়ে দেখে কাব্যর অনেকগুলো মিসড কল উঠে আছে। মিষ্টু ভয়ে শুকনো একটা ঢোক গিলে
সাথে সাথে আবার ফোন বেজে ওঠে। মিষ্টু চমকে যায়, ভয়ে ভয়ে ফোন রিসিভ করে চোখ বন্ধ করে কানে ফোন ধরে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ফোন কোথায় ছিল তোমার? বিছানায়। হোয়াট দ্য হেল? ফোন কি বিছানায় রাখা জিনিস? স্টুপিড। 5 মিনিটের মধ্যে নিচে আসবে, না হলে খবর আছে। কেন? কিডন্যাপ করবো তাই। সরি, আমি এখন খুব ব্যস্ত আছি, কিডন্যাপ হতে পারবো না। ওকে, সো বাই। জাস্ট শাট আপ। আমি নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি নেমে এসো, না হলে আমি বাড়ির ভিতরে গিয়ে তুলে নিয়ে আসবো। এই কি বলছেন আপনি? দেখো, মাথা এমনিতে গরম আছে, আর কিছু বলে সেটা বাড়িয়ে দিও না। তাড়াতাড়ি নিচে নেমে এসো, আর বাড়িতে বলো ফিরতে রাত্রি হবে। মানে কি, আপনি পাগল হয়ে গেছে নাকি? তুমি আসবে নাকি আমি আসবো? আমি আসলে কিন্তু তোমার জন্য ভালো হবে না। রাখছি, সময় কিন্তু 5 মিনিট। সারা বছর কোনো দিন ভালো হবে না, সব সময় শুধু আমাকে ফাঁসিয়ে দেয়। এখন বাড়িতে কি বলে যাব? মিষ্টু আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে একবার নিজেকে দেখে নিয়ে দৌড়ে নিচে নেমে যায়। ভাগ্যিস কেউ দেখেনি, না হলে বাড়ি থেকে বের হতে দিত না। বাইরে এসে দেখে কাব্য সাদা শার্ট, কালো জ্যাকেট, চোখে সানগ্লাস পরে গাড়িতে হিরো স্টাইলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মিষ্টুকে দেখে চোখ থেকে সানগ্লাস হাতে নিয়ে মিষ্টুকে পা থেকে মাথা অবধি স্ক্যান করে। মিষ্টু সাদা চুড়িদার জামা, উপরে হলুদ লং জর্জেটে কুটি, চুলগুলো ছাড়া, কানে বড় এক ঝোড়া ঝুমকা, হাতে হলুদ চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। কাব্য চোখ সরিয়ে সানগ্লাস পরে গাড়িতে গিয়ে বসে। এতে মিষ্টু অবাক হয়ে ভ্রু কুচকে তাকাতেই কাব্য মিষ্টুকে গাড়িতে উঠতে বলে। মিষ্টুকে চুপচাপ কিছু না বলে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য একটা জোরে ধমক দিয়ে গাড়িতে উঠতে বলে। মিষ্টু রাগে দুঃখে গাড়িতে গিয়ে বসে। কাব্য কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছি আমরা? হানিমুন করতে। কি? কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? বিয়ে ক্যান্সেল, আগে হানিমুন হবে। আর এটা আমার ফোন দেরিতে ধরার শাস্তি। আমি বাড়িতে না বলে এসেছি আমি বাড়িতে যাব। আমি আপনার সাথে কোথাও যাব না, প্লিজ গাড়ি থামান। জাস্ট শাট আপ। অনেকবার বলেছি ফোন সবসময় নিজের সাথে রাখবে, কিন্তু তুমি কি করো? কখনো বিছানায়, কখনো বারান্দায়, আর কত কত জায়গায় ফোন ফেলে রাখো। আজ অব্দি একবার ফোন করার সাথে সাথে পেয়েছি তোমাকে। আজ এমন শাস্তি দেবো যে ভুলটা দ্বিতীয়বার করবে না। আর এমন হবে না, সত্যি। আজকে পর এমন করার সাহস পেলে তো। সরি তো। এখন ফোন কোথায় তোমার? আবার ফোন কোথায়? ও শিট, বাড়িতে ফেলে রেখে এসেছি। গুড, ভেরি গুড। স্টুপিড একটা। গাড়ি একটা জায়গায় গিয়ে থেমে যায়। কাব্য গাড়ি থেকে নেমে ভেতরে যেতে শুরু করে। পেছনে ফিরে তাকিয়ে দেখে মিষ্টু গাড়ি থেকে না নেমে চুপচাপ গাল ফুলিয়ে বসে আছে। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ফিরে গিয়ে মিষ্টুকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। নামান বলছি, আমি যাব না আপনার সাথে কোথাও। নামান বলছি। শাট আপ। আপনি আবার আমাকে ধমকাচ্ছেন? যাবই না আমি, নামিয়ে দিন। বেশি কথা বললে নিচে ফেলে দেবো কিন্তু। আপনি জীবনেও ফেলে দিতে পারবেন না। তাই নাকি? এখন আপনি যদি ভালোই ভালোই আমাকে এখন নামিয়ে না দেন, তাহলে কিন্তু কি করবে তাহলে? তাহলে আমি আপনাকে বিয়ে করব না। ওকে, বিয়ে তো একবার হয়েছে, তাতেই হবে। দেখবেন আমি একদিন ঠিক অনেক মোটু হয়ে যাব, আর তখন দেখবো কথায় কথায় কিভাবে আমাকে কোলে নেন। মিষ্টুর মুখের অবস্থা আর কথা বলার ধরন দেখে কাব্য খুব হাসে। তো এখন হাসা যাবে না, তাই অনেক কষ্টে হাসি আটকে রেখেছে, কিন্তু মনে হাসছে, মুখে রাগি রাগি ভাব। কোলে করে নিয়ে এসে ভেতরে যেতে হঠাৎ জোরে একটা শব্দ হয়। মিষ্টু ভয়ে কাব্যর গলা জড়িয়ে ধরে, বুকে মুখ লুকায়, আর সবাই হাসতে শুরু করে। হাউ রোম্যান্টিক। মিষ্টুর সবার হাসি আর কথা শুনে মুখ বের করে দেখে অনেকগুলো ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে হাসছে, কিন্তু এদের কাউকে মিষ্টু চেনে না। কাব্যর দিকে তাকালে দেখে কাব্য ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখনই ওদের মাঝখান থেকে তিশা বেরিয়ে আসে। এই যে রোমিও, এবার তো বউকে নামিয়ে দাও। সবার কথা আর হাসি দেখে মিষ্টুর লজ্জায় পড়ে যায়। কাব্য হেসে মিষ্টুকে নামিয়ে দেয়। গাইস, মেট মাই ওয়াইফ মিসেস কাব্য চৌধুরী। মিষ্টু, এরা আমার ফ্রেন্ডস আর তাদের গার্লফ্রেন্ড। এরা সবাই আমেরিকা থেকে কাল এসেছে আমাদের বিয়ের উপলক্ষে। ওরা সবাই বাংলাদেশের, কিন্তু আমেরিকায় লেখাপড়া করে সেটেল হয়ে গেছে পরিবার সহ। হাই ভাবি। হ্যালো, কিন্তু আপনারা রেস্টুরেন্টে কেন, বাড়িতে যেতেন? ভাবি, আমরাও বলেছিলাম বাড়িতে নিয়ে যেতে, কিন্তু ভাবি কাব্য আমাদের নিয়ে যায়নি, তাই এখানে। তোরা কোনোদিন ভালো হবি না, না? স্টুপিড। আমাদের আবার বিয়ে হচ্ছে, তাই এখন ও বাড়িতে আছে, আর তোরা তো দেখা করার জন্য মরে যাচ্ছিলি। এখন তোকে চাইলে নিজের বাড়িতে বা ওদের বাড়িতে তোদের নিয়ে যেতে পারি না, তাই এখানে দেখা করানোর ব্যবস্থা করেছে। ইডিয়েট।
আচ্ছা 1 মিনিট ভাই, তুই কি ভাবিকে বাড়ি থেকে কিছু না বলে তুলে নিয়ে আসছিস নাকি? না বলে কোথায়, বলার জন্য তো ফোন করেছিলাম ম্যাডামকে, কিন্তু ম্যাডাম আমাদের অনেক দয়ালু, তাই ফোনকে বিছানায় রেস্ট করার জন্য রেখে অন্য কাজে ব্যস্ত ছিল, তাই এইভাবে নিয়ে আসতে হয়েছে। লাইক সিরিয়াসলি? তাই এটাও একটা শাস্তি আমার কথা না শোনার। বিয়ের পরে এইভাবে আরো অনেক শাস্তি পাবে এমন করলে। এটা কিন্তু মোটেও শাস্তি না, ভাবিকে এইভাবেও কিউট লাগছে। বউটা কার দেখতে হবে না? আহা, এখন আসছে নাম করতে, একটু আগে না বললে শাস্তি। শাস্তি তো দিতেই চাই, কিন্তু পারি না তো। মিষ্টুকে পেছন থেকে জড়িয়ে ধরতে মিষ্টু নিজেকে ছাড়িয়ে নেয়। মিষ্টু রাগী চোখে কাব্যর দিকে তাকায়। কাব্য কিছু বলতে যাবে, তখনই কাব্যর ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে একটা শয়তানি হাসি দেয়। হ্যাঁ রিয়া আপু বলো। কাব্য, মিষ্টু কি তোমার সাথে আছে? আমার সাথে? ও হ্যাঁ, মিষ্টু আমার সাথে আছে। আসলে ও নাকি ভালো লাগছে না আমাকে, তাই ফোন করে বললো ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে। তুমি তো জানোই আমি খুব ইনোসেন্ট একটা ছেলে, এখন বউ যখন বলেছে তখন তো না করতে পারি না, তাই না? কি মিথ্যেবাদী আপনি! হ্যাঁ, আপু একদম বিশ্বাস করবে না, এই লোকটা আমাকে জোর করে ধমকিয়ে নিয়ে এসছে, আর গাড়িতে অনেক বকেছ। আমি এই লোকটাকে আর বিয়ে করব না। নাউজুবিল্লাহ, কি বলছো এসব? আমি কখন তোমাকে? একদম কথা বলবেন না আমার সাথে, মিথ্যেবাদী লোক একটা। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ আপু বলো। তোমাদের কি ফিরতে দেরি হবে? হ্যাঁ আপু, তোমার বোন তো বলেছে আজ সারাদিন ঘুরবে, তুমি একটু সামলে নিও প্লিজ। ওকে, থ্যাংক ইউ। মিথ্যেবাদী অসহ্য লোক একটা। কাব্য, এটা কিন্তু ঠিক না। আমি বাড়ি যাব। আরে ভাবি, কাব্যর উপর রাগ করে আমাদের শাস্তি দিচ্ছেন কেন? প্লিজ ভাবি, আমাদের আজকে আরো অনেক প্ল্যান আছে। আমি আপনাদের এই মিথ্যেবাদী হনুমান বজ্জাত শয়তানের নানা, কুমিরের দাঁত, সাপের লেজ, নীল তিমির মাথা, লাল ইঁদুর, গোলাপি মহিষ, হাতির পা, আফ্রিকান অ্যানাকোন্ডা, অস্ট্রেলিয়ান ব্যাং, হলুদ ভল্লুকের সাথে আমি এখানে থাকবো না। আপনারা আমার সাথে আমার বাড়ি চলুন। এগুলা কি ছিল ভাই? জানি না, কিন্তু এগুলো কি আদৌ পৃথিবীতে আছে? চুপ কর সবাই। মিষ্টু রাগ করে না। দেখো, কাব্য তোমাকে বকেছে তো, ও তোমাকে সরি বলবে। কাব্য, সরি বলো। লাভ ইউ। সবাই মিলে মিষ্টুকে বুঝিয়ে রাজি করে। তারপর সবাই মিলে অনেক আড্ডা, খাওয়া দাওয়া করে। কাব্য ওখান থেকে মিষ্টুকে নিয়ে চলে যায়। ওখানে একটা বাইক দাঁড় করানো। কাব্য গিয়ে বাইকে উঠে মিষ্টুকে উঠতে বলে, কিন্তু মিষ্টু না করে। কাব্য তখনকার বকার জন্য ক্ষমা চায়, হাত জোর করে কান ধরে উঠবস করে। তারপর মিষ্টু ক্ষমা করে দেয়। কাব্য গিয়ে বাইকে বসে। মিষ্টু গিয়ে কাব্যর কাঁধে হাত রাখে। এইভাবে কেউ বাইকে ওঠে? কেন? মনে হচ্ছে অন্য হাজবেন্ডের বাইকে উঠেছ। মিষ্টু কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারে, তারপর হেসে কাব্যকে দুহাতে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখে। কাব্য হেসে বাইক চালানো শুরু করে। তারপর সারাদিন বাইকে করে ঘুরে বেড়ায়। অনেক ভালো একটা দিন কাটায়। সন্ধ্যায় কাব্য মিষ্টুকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। পরের দিন সায়ন রিমির রুমে যায় কথা বলার জন্য। দুজনেই বারান্দার উপরে আকাশের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে রিমি বলে, কেন এসেছেন এখানে, জানতে পারি? একটা কথা বলা ছিল, জানি না কিভাবে বলবো। আচ্ছা, তুমি তো সবই জানো, তবু কেন আমায় ভালোবাসো? জানি না। দেখো, আমি চাইলেও তোমাকে এই মুহূর্তে ভালোবাসতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। আমি তো বলিনি এই মুহূর্তে আমাকে ভালোবাসতে হবে। আমি অপেক্ষা করব কতদিন? যতদিন না আপনার মনে নিজের জন্য জায়গা করে নিতে পারবো। তোমার কষ্ট হবে? সেটা এখনকার থেকে তো বেশি হবে না নিশ্চয়ই? ভেবে বলছো তো? না, না ভালোবাসার আগে ভেবেছিলাম আর না এখন। আমার মনে হয় ভালোবাসার কাছে ভাবনা চিন্তাটা অর্থহীন আর খুবই তুচ্ছ একটা শব্দ মাত্র। কারণ যে ভালোবাসে সে কখনো ভেবে চিনতে বাসে না। বিয়ে করবে আমাকে? দেখো, প্রেম করার মতো বয়স এখন আর নেই, তাই বিয়ে করাটাই হয়তো ভালো হবে, কি বলো? আপনি কি আমার সাথে মজা করছেন? মজা না, সত্যি। কিন্তু মনে রেখো, আমাদের সম্পর্কটা কিন্তু বাকিদের মতো হবে না। আপনি আমার পাশে থাকলেই হবে, আর কিছু চাই না। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এই সিদ্ধান্তটা কি আমার উপর দয়া করে নিয়েছেন? দয়া না, আসলে কাল সারা রাত ভেবে দেখলাম যে কষ্টটা আমি সহজে মেনে নিতে পারছি না, সেটা আমার জন্য অন্য কেউ পাচ্ছে। আমি চেষ্টা করলে যখন সেটা দূর করতে পারি, তাহলে কেন করব না? কারণ আমি যন্ত্রণাটা আমি বুঝি। আমি আমার ভালোবাসাকে পাইনি তো কি হয়েছে, অন্য একজন তো তার ভালোবাসা মানুষকে পাবে। জানি এতে দুজনেরই কষ্ট হবে, কিন্তু আল্লাহ যদি চায় তো একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
শাওনের কথায় রিমি কান্না করে দেয়। শায়ন রুম থেকে গিয়ে তখনই ওর বাবাকে বলে আর রিমিকে বিয়ে করতে চায়। ওর বাবা শুনে খুব খুশি হয়। শাওনের বাবা মা গিয়ে রিমির বাবা মার সাথে কথা বলে। ওনারা রিমির মতামত নিয়ে বিয়ে ঠিক করে। মিষ্টুর সাথে ওদেরটাও হবে। আকাশ বলেছে ওর 2 বোনের বিয়ের সব দায়িত্ব আকাশের। আজ সবাই অনেক খুশি। মিষ্টু যেন সবচেয়ে বেশি খুশি হয়েছে। বুকের উপর থেকে একটা বড় অপরাধ বোধের পাথর নেমে গেছে। মিষ্টু কাব্যকে ফোন করে রিমির বিয়ের কথা বলে। কাব্য যেন একটা চিন্তা থেকে মুক্তি পেল, কারণ প্রথম থেকেই বুঝতে পেরেছিল শায়ন মিষ্টুকে ভালোবাসে, কিন্তু কাউকে কিছু বলতে পারেনি। আর এটা নিয়ে অনেক ভয়ও ছিল, আকাশ যদি রাগ করে মিষ্টুকে শায়নের সাথে বিয়ে দেয়। কিন্তু মিষ্টুর উপর ভরসা ছিল। যাই হোক, শেষ ভালো তো সব ভালো। রিং সেরেমনি নাইট। আজ সবাই এসেছে। কাব্যর অফিসের ছোট বড় সব স্টাফ এসেছে। শহরের নামি দামি প্রায় অনেকে এসেছে, প্রেস মিডিয়া। কাব্য, মিষ্টু, শায়ন, রিমি সামনে দাঁড়িয়ে আছে একজন আরেকজনকে আংটি পরানোর জন্য। শায়ন রিমিকে আংটি পরিয়ে দেয়, রিমিও শায়নকে আংটি পরিয়ে দেয়। এবার কাব্যর পালা, কিন্তু কাব্য দরজার দিকে তাকিয়ে আছে। সবাই কাব্যকে আংটি পরানোর জন্য বলছে, কিন্তু কাব্য সেদিকে কোনো খেয়ালই নেই। কাব্যর এমন ব্যবহারে সবাই অবাক হয়ে যায়, বুঝতে পারছে না কি হচ্ছে। হঠাৎ কাব্যর মুখে হাসি ফোটে। কাব্য স্টেজ থেকে নেমে হাতে একটা মাইক্রোফোন নিয়ে আবার স্টেজে ফিরে আসে। হ্যালো গাইজ, অনেকে হয়তো আমার ব্যবহার কাজে অবাক হচ্ছেন, হয়তো অনেকেই অনেক রকমের ভাবনাও শুরু করে দিয়েছেন। যাই হোক, আমি আসলে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনাদের মধ্যে অনেকেই জানেন না আমাদের দুজনের এটা দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ে? হ্যাঁ, দ্বিতীয়। এটা আমাদের দুজনের সাথে দ্বিতীয় বিয়ে। আমাদের দুজনের অনেক আগেই বিয়ে হয়ে গেছে, সেটা অনেকেই জানেন না। অ্যাকচুয়ালি আমি চাইনি আমাদের বিয়ের কথাটা সবাই জানুক, কারণটা খুবই স্টুপিড ছিল। আপনারা যারা আমাকে চেনেন তারা নিশ্চয়ই জানেন আমি ছোট্ট থেকেই দেশের বাইরে ছিলাম। আর দেশে ফিরতেই আমাকে বলা হয়েছে একটা অপরিচিত অজানা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আমি সহজে এটা মেনে নিতে পারিনি। চিনি না জানি না একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে কি করে বিয়ে করব, যেখানে গ্রামের মানুষরা না জানে ভদ্রভাবে কথা বলতে আর না পারে শহরের মানুষদের মতো চলাফেরা করতে। আমি বাবাকে নাও করেছিলাম, কিন্তু বাবা আমার কোনো কথা শোনেনি। বাবার বিশ্বাস ছিল বিয়েটা হলে আমার এসব স্টুপিড ধারণাগুলো দূর হয়ে যাবে, কিন্তু আমি সেটা মেনে নিতে পারিনি। কিন্তু আমার না মানা শর্তেও বিয়েটা হয়ে যায়। বিয়েটা খুবই সাধারণভাবে হয়েছিল, তেমনভাবে কাউকে বলা হয়নি। থাক না এখন এসব। প্লিজ, আজ আমাকে বলতে দাও। যাই হোক, বিয়েটা হওয়াতে আমার রাগটা আরও বেড়ে গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কিছুতেই মানব না। ইনফ্যাক্ট আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ডিভোর্স দেবো বিয়ের প্রথম রাতে। খুব বাজে ব্যবহার করে সেটা জানিয়েও দিয়েছিল। কিন্তু সেদিন ও একটা কথা বলেনি। হয়তো ওই সময় ও আমার থেকে এমন কিছু আশাই করেনি, তাই শকড হয়ে গিয়েছিল। এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু সেদিন আমার কাছে আমার ধারণাটা যেন সত্যিই হয়ে গিয়েছিল। গ্রামের মেয়েরা সত্যি খুব বোকা হয়, আর একটা বোকা মেয়ে কী বা বলতে পারে। কিন্তু প্রথম বিয়ের পরের দিন আমাকে সত্যি অবাক করে দিয়েছিল। মুহূর্তে যেন একটা ভিন্ন মানুষ আমার সামনে এসেছিল। তার বলা কথা, তার প্রতিবাদ, তার ধরন সবকিছু আমাকে ভাবতে বাধ্য করে দিয়েছিল তার সম্পর্কে। কিন্তু আমার ফুপি ভেবেছিল গ্রামের সহজ সরল মেয়েকে অত্যাচারিত করে অপমান করে ঠিক দাঁড়িয়ে দিতে পারবে। চেষ্টাও করেছিল, কিন্তু সফল হয়নি। আমার সাথে সাথে আমার ফুপ্পিকেও। বেচারি ফুপ্পি আর তার মেয়ে, ওর সাথে লাগতে এসে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। ওর সবার অন্যায় প্রতিবাদ, ওর লাইফস্টাইল, ওর ঝগড়া করার স্টাইল, ওর অ্যাটিটিউড, রাগি ফেস, সবকিছু যেন হঠাৎ করে একটা ভালো লাগা তৈরি করে। কিন্তু তখনও নিজের ইগোতে ছাড়তে পারিনি। একদিকে নিজের ইগো, অন্যদিকে কখন যে ওকে ভালোবেসে ফেলেছিলাম বুঝতেই পারিনি। কিন্তু যখন ওকে অন্য কারোর সাথে কথা বলতে দেখতাম একদম সহ্য করতে পারতাম না। ইস, অনেক দেরি হয়ে গেছে। মিষ্টু, এই যা, মিষ্টু ঘুমিয়ে গেছে। সব এই বজ্জাতগুলোর জন্য। কিন্তু নিজের ইগোর জন্য নিজের মনের কথাটাও বলতে পারিনি। কিন্তু হার স্বীকার করতেও রাজি ছিলাম না। তাই নিজের রাগ ওকে কষ্ট দিয়ে অপমান করে কমাতাম। কিন্তু একটা সময় বুঝতে পারলাম ওকে ছাড়া থাকা না আমার পক্ষে সম্ভব না। ওকে শুধু আর শুধুমাত্র আমার হয়েই থাকতে হবে। আমি ছাড়া অন্য কেউ ওর আশেপাশে থাকতে পারবে না, থাকতে দেব না। সিরিয়াসলি, আমি সত্যি ভাবিনি ওকে এতটা ভালোবেসে ফেলবো। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একটা বড় করে পার্টি করে আমাদের বিয়ের কথা সবাইকে জানাবো, আর ওকে বলবো ওকে আমি কতটা ভালোবাসি। কিন্তু আমরা সবসময় যেটা ভাবি তা কখনো কখনো সেভাবে হয় না। আমাদের সাথেও তাই হয়েছে। সেদিন অফিস পার্টিতে আমাদের একটা স্ট্রবেরির জন্য আমার অফিসারকে অনেক কষ্ট পেতে হয়, অপমানিত হতে হয়। ও যে আমার স্ত্রী সেটা না জেনে অনেকে অনেক কথা শোনায়।
সব কিছুর একটা লিমিট থাকে, আর সেদিন সব লিমিট পার হয়ে গিয়েছিল। আর তাই মিষ্টু আমাকে ছেড়ে ওর বাবার কাছে চলে গিয়েছিল। ওর জায়গায় অন্য কেউ থাকলে এটা অনেক আগেই করতো। অনেকের কাছে আমার বলা কথাগুলো সিনেমা নাটকের মতো লাগতে পারে, কিন্তু এটা ভুলে যাবেন না, আমাদের বাস্তব জীবন অনেক সময় সিনেমা থেকে কঠিন হয়। আর তাছাড়া মানুষের জীবন নিয়েই তো এইসব তৈরি হয়। পৃথিবীতে সব মানুষের জীবনেই একটা করে গল্প থাকে, কারো সেটা সুখের তো কারো কষ্টের। যদি এটা বোঝাতে চান তাহলে নিজের আশেপাশের মানুষের মিশে দেখবেন, ঠিক জানতে পারবেন। যাই হোক, অনেকে হয়তো ভাবছেন আমি এখন এগুলো কেন বলছি। আমি এগুলো বলছি কারণ এগুলো শুধু এক কাব্য চৌধুরীর ধারণা না, আরও এমন অনেক কাব্য আছে যারা গ্রামকে অপমান করে, গ্রামের মানুষদের ছোট্ট করে দেখে। আমার যে ধারণাটা একসময় ছিল সেটা এখন অনেকের আছে। আমরা কম বেশি প্রবাদ বাক্য সবাই জানি, যেমন গোবরেও পদ্ম ফুল ফোটে। এটা কিন্তু একটি খুবই প্রচলিত বাক্য, কিন্তু যখন এটা আমাদের নিজেদের বোঝার সময় আসে তখন এটা আমরা বুঝতে চাই না। কিন্তু কেন? পদ্মফুল যেখানেই ফুটুক না কেন তাকে কিন্তু সবাই পদ্মফুল হিসেবেই গণ্য করে। তাহলে আমরা কে আল্লাহ তাআলার সৃষ্টিকে অপমান বা ছোট্ট করার? হ্যাঁ, সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষ মহলে থাক বা কুড়ে ঘরে, সে তো মানুষই থাকে। তাই একটা মানুষকে মানুষ হিসেবে আমাদের মানা উচিত, নাকি সে কোথায় থাকে, কি করে, কেমন পোশাক পরে সেই হিসেবে তাকে ছোট বা বড় করে দেখা। একজন মানুষ হিসেবে অন্য মানুষকে মানুষ হিসেবে সম্মান করাটাই আই থিঙ্ক প্রকৃত শিক্ষা। আমি একটা কথা খুব ভালো করে বুঝেছি, আর সেটা হলো ঠেকে না দেখে শেখাই বুদ্ধিমানের কাজ। তাই আজ আপনাদের মাঝে এই কথাগুলো বলা। জীবন আমাকে দ্বিতীয় একটা সুযোগ দিয়েছে, কিন্তু এই সুযোগ পাওয়ার আগে প্রতিটি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা অনুভব করেছি। নিজের ভুলের জন্য নিজেকেই ক্ষমা করতে পারিনি। অপরাধ বোধটা তিলে তিলে শেষ করে দিচ্ছিল ভেতরটাকে। নিজের ভালোবাসা থেকে দূরে থাকার কষ্ট যে কি হয় সেটা খুব ভালোভাবেই বুঝেছি। সেই মুহূর্তে আমার পরিবারও আমাকে আমার করা ভুলের জন্য আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিন্তু অবশেষে আমার ভালোবাসার জয় হয়েছে। আমার ভালোবাসা আমাকে ক্ষমা করে দিয়েছে। তার ফ্যামিলি সবকিছু জানার পর আমাদের আলাদা করে দিতে চেয়েছিল, কিন্তু পরে আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে। তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। কিন্তু জীবন সবাইকে দ্বিতীয় সুযোগ নাও দিতে পারে। তাই বলবো, প্লিজ কখনো কেউ কারো জন্মস্থান, পোশাক, গরিব, বড়লোক, ছোট লোক হিসেবে বিচার করবেন না। প্রথমে মানুষটিকে ভালো করে জানার চেষ্টা করুন, তাকে বোঝার চেষ্টা করুন, তারপর তার সম্পর্কে বিচার করুন। আল্লাহ তার সৃষ্টির সবার মাঝেই কিছু না কিছু বিশেষ গুণ দিয়েই পাঠিয়েছেন। সবাই কি রিয়াকশন দিবে বুঝতে পারছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কাব্য গিয়ে ওই মেয়েগুলোকে মিষ্টুর সামনে নিয়ে আসে। মেয়েগুলো মিষ্টুর পায়ের কাছে বসে পা ধরে। মিষ্টু কাব্যর দিকে তাকায়। এদের অনেকেই জেনেন আমার অফিসের স্টাফ। আবার অফিসে যখন মিষ্টু আমার পিএ হিসেবে ছিল তখন আমি মিষ্টুর উপর দুর্বল হতে শুরু করি। নিজের অজান্তেই মিষ্টুর উপর একটা অধিকার খাটাতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু সেটা কোনো অবৈধ সম্পর্কের মতো করে না। আর অফিসে বেশিরভাগ সময় আমি মিষ্টুর সাথে খারাপ ব্যবহার করেছি, কারণ আমার প্রথম থেকে মিষ্টুর অন্য ছেলের সাথে কথা বলাটা পছন্দ ছিল না। খুব জেলাস ফিল করতাম। ওকে অনেকবার বলেও ছিলাম কোনো ছেলের সাথে কথা বলবে না। তখন আমাকে রাগানোর জন্য বলতো ঠিকই, কিন্তু ও নিজের থেকে কারো কাছে কথা বলতে চায়নি। অন্যরাই এসেছে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই প্রতিবার রেগে ওর সাথে ঝগড়া হতো। অফিসের পার্টিতে সবার সামনে মিষ্টুকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেবো, সাথে এদের উচিত জবাবও দেবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই আজ এদের এখানে উপস্থিত করা হয়েছে। যেসব মিথ্যা অপবাদ দিয়েছে আমাদের, তার জন্য ক্ষমা চাইতে। কিন্তু আজ এরা কেউ মুখে ক্ষমা চাইতে পারবে না, কারণ কিছুদিন আগে কেউ এদের ধরে নিয়ে গিয়ে জিভ কেটে দিয়েছে। কি? হয়তো এদের অন্যকে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি দিয়েছে। কিন্তু কে? কেউ জানে না। ওদের কেউ হসপিটালের সামনে ফেলে রেখে গিয়েছিল। ওরাও কাউকে চিনতে পারেনি, তাই পুলিশও জানতে পারেনি কে করেছে এইসব। যাই হোক, এদের শাস্তিরা পেয়ে গেছে, তাই এদের ক্ষমা করে দাও। এদের আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। উঠুন আপনারা। আমাকেও ক্ষমা করে দাও। কোথাও না কোথাও আমারও দোষ ছিল। এখন এসব বাদ দিন। আমি আমার মন থেকে এগুলো বাদ দিতে চাই। যা হবার হয়ে গেছে, ওগুলো আর মনে করতে চাই না। তাই প্লিজ এগুলো নিয়ে আর কেউ কোনো কথা বলবেন না। ঠিক আছে, তো আপনারা এখন আসতে পারেন। যাই হোক, অনেকটা সময় চলে গেছে, আর সময় নষ্ট করাটা ঠিক হবে না। আমি হাঁটু কেড়ে বসে আংটিটা মিষ্টুর সামনে ধরে বললাম, Will you marry me again? ভেবে দেখতে হবে। মানে? বারে এক ভুল দ্বিতীয়বার করতে তো ভাবতেই হবে। অনেক জ্বালিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, তাই ভেবে দেখতে হবে আপনাকে দ্বিতীয়বার বিয়ে করব কিনা। মিষ্টু কথাগুলো বলে পেছনে ঘুরতে চাইলে কাব্য হাত ধরে আঁচকা টান দিয়ে নিজের উঁচু করা হাঁটুর উপর বসিয়ে কোমরে পেছনে হাত দিয়ে মিষ্টুর হাত ধরে আংটি পরিয়ে দেয়।
এবার ভেবে দেখতে পারো। আর সরি, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। সাথে সাথে ক্যামেরা বন্দি করে ফেলায় সবাই সিটি তালিয়ে বাজায়। হঠাৎ এমন হওয়ায় মিষ্টু অবাক চোখে তাকিয়ে আছে কাব্যর দিকে। সবার কথায় হুঁশ ফিরে আর লজ্জায় লাল হয়ে উঠে যায়। এভাবে সবার সামনে কাব্য এমন একটা কাজ করবে ভাবতেই পারেনি কেউ। কাব্য কিছুটা লজ্জা পায়, তাই মাথা চুলকে উঠে দাঁড়ায়। কিন্তু সবাই আজ মন থেকে খুব খুশি, আকাশও। তখন রিয়া আকাশের কাছে আসে। দেখেছো কাব্য, কত রোমান্টিক, কি সুন্দর করে মিষ্টুকে সবার সামনে প্রপোজ করলো, আর কত সুন্দর একটা স্টাইলে আংটি পরিয়ে দিল। আকাশ ভ্রু কুচকে রিয়ার দিকে তাকালে রিয়া মুখ বাঁকিয়ে নিরামিষ বলে চলে যায়। আর ওখান থেকে আকাশ রিয়ার মুখ দেখে হেসে দেয়। তখন মিষ্টু এসে আকাশকে আড়ালে নিয়ে যায়। ভাইয়া তুমি কোথাও ওই মেয়ের সাথে কিছু করনি তো? করলেও বা কি, ভুল তো কিছু করেনি। আমার বোনকে যারা বাজে কথা বলেছে তাদের যে বাঁচিয়ে রেখেছে এটাই তো অনেক। আর তাছাড়া যে জিভ দিয়ে অন্যের জন্য শুধু বাজে কথা বের হয়, সে জিভটা না থাকাই ভালো, কারণ এদের স্বভাব কখনো বদলায় না। কিন্তু তবু এটা একটু বেশি না এভাবে? আমার বোনকে যারা কষ্ট দিবে তাদের কাউকে আমি ছেড়ে দেব না। তোর ফুফি শাশুড়িয়া তার মেয়েকেও শাস্তি পেতে হবে, আর তাদের শাস্তি হলো সারা জীবন জেলখানায় পচে মরবে। ওরা আমার বোনকে মারতে চেয়েছিল, ওদের তো আমি জেলখানায় মেরে ফেলার ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু না, সেটা তাদের কৃতিকর্মের তুলনায় ছোট্ট হয়ে যাবে। তাই ওরা যাতে তিলে তিলে জেলখানায় পচে মরতে পারে তার ব্যবস্থা আমার উকিল করে দিয়েছে। আর আমার উকিল কাল জানিয়েছে দুজনকে সারা জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আর রইল ছোট্ট মা, আর ওই মহিলা তোকে কুকুর বলেছিল না, এখন সে নিজে কুকুরের মতো রাস্তায় করে বেড়াচ্ছে। কেন? ওনার তো বাবার বাড়ি আছে। কিন্তু সেখানে তার জায়গা হয়নি। সেদিন আমি ওনার ভাই বোনকে হাসপাতাল পাঠিয়েছিলাম। শুধু তাই না, আমি ওদের আবার সব কিছু নতুন করে তৈরি করার জন্য টাকাও দিয়েছি, কিন্তু শর্ত দিয়েছি ওই মহিলার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, ওনাকে কেউ জায়গা দেবে না। এবার উনি বুঝবে কুকুর কাকে বলে। ভাইয়া, উনি তো রিয়া আপুর মা, ওনার কষ্টে রিয়া আপুও কষ্ট হচ্ছে। আমি বলছি কি, ভাইয়া ওনাকে ক্ষমা করে দাও। আর তাছাড়া ওনার তো আমাকে নিয়ে সমস্যা, আর আমি তো বিয়ের পর এখানে থাকবো না, তাই আর সমস্যা হবে না। তুমি ওনাকে ফিরিয়ে আনো প্লিজ। সেটা কখনো সম্ভব না। ভাইয়া দেখো, এগুলো রিয়া আপুর জানতে পারলে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওনাকে শাস্তি দিতে চাও তো দাও, কিন্তু ওনাকে অন্তত ওনার ফ্যামিলির কাছে থাকতে দাও। একা একটা মহিলা কি করে রাস্তায় থাকবে? সেটা ওনার বিষয়, উনি তো কখনো আমাদের নিয়ে ভাবেনি, তাহলে আমরা কেন ভাববো? ভাইয়া উনি ভাবেননি বলে যদি আমরাও না ভাবি, তাহলে ওনার আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আর তাছাড়া আমরা তো এটা ভুলে যেতে পারি না আমাদের জীবনে ছোট্ট আপুর কি অবদান আছে। অন্তত ছোট্ট আপুর স্ত্রী হিসেবে আর রিয়া আপুর মা হিসেবে ওনার জন্য তো আপাতত এটুকু করতেই পারি। প্লিজ তুমি ওনার থাকার একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে, শুধু এইটুকুই, এর থেকে বেশি আমি আর কিছু করব না। আকাশ ওখান থেকে চলে যায়, কিন্তু বাকিদের জন্য খারাপ লাগছে। মিষ্টু গিয়ে ওই মেয়েদের সাথে কথা বলে আর সবাইকে একটা করে বড় অ্যামাউন্টে চেক লিখে দেয়। তারপরে মিষ্টুকে ডেকে নিয়ে যায় ছবি তোলার জন্য। অনেক অনেক পোস্টে ছবি তোলা হয়। এই সুযোগে কাব্যর রোম্যান্টিক অত্যাচারও সহ্য করতে হয়, কিন্তু সবার সামনে কিছু বলতে পারেনি। কাব্য এটা খুবই এনজয় করেছে, আর মিষ্টুর রাগে লাল হয়ে গেছে। খুব ভালোভাবেই রিং সেরিমনির অনুষ্ঠান শেষ হয়। পরের দিন গায়ে হলুদও সুন্দরভাবে চলে যায়। কাব্য এসেছিল হলুদ দিতে, লুকিয়ে হলুদ দিয়ে চলে গেছে। বিয়েটাও ভালোভাবেই মিটে যায়। মিষ্টুদের বাড়িতে খাওয়া দাওয়া, নামাজ পড়ে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে আকাশ মিষ্টু দুজনেই খুব কান্না করছে। সায়ন রিমি আকাশের বাড়িতেই থাকবে, তাই রিমি নিজের জন্য না, মিষ্টুর জন্য কান্না করছে। আর ওদিকে মিষ্টুর কান্না কিছুতেই থামছে না। কাব্য কত কিছু বলছে, কিন্তু মিষ্টু কিছুই শুনছে না। কাব্য কোনো উপায় না পেয়ে এক হাতে কোমরে দিয়ে নিজের কাছে নিয়ে আসে। মিষ্টু ছাড়ানোর চেষ্টা করছে, কাব্য আরো কাছে নিয়ে আসে। কি হয়েছে, কি এত কান্না করার কি আছে? এখন তো তোমার ভাই শহরেই থাকবে, তোমার যখন ইচ্ছা হবে তখন দেখা করতে পারবে, উনিও যখন চাইবে দেখা করতে পারবে, তাহলে তো কষ্ট পাচ্ছ কেন? আমার ভাইয়াটা এখন কিছুদিন ঠিকভাবে খেতেই পারবে না। খেতে বসলেই আমার কথা মনে করে কান্না করবে। আর আমার ভাইটা না নিজের কষ্টগুলো সব সময় লুকিয়ে রাখে, আর একা একা বাবা মার সামনে গিয়ে কান্না করবে। কিন্তু এখন তো তোমার ভাই একা নেই, তোমার ভাইকে সামলানোর জন্য রিয়া আপু আছে, আর রিয়া ঠিক আকাশকে ভালোবেসে আগলে রাখবে। আর কান্না করো না প্লিজ। দেখো, তোমার ভাই কিন্তু বারবার বলে দিয়েছে তার বোনকে যাতে কখনো কাঁদতে না হয়। তার বোনের চোখে অশ্রু এলে আমার চোখ তুলে নেবে। তুমি কি চাও, তোমার স্বামী খানা হয়ে যাক?
আমার ভাইয়া এটা কখনো করবে না। তাই তো ওই মেয়েদের জিভগুলো কেটে নেওয়া হয়েছে। আপনি জানেন? জি, সত্যি তোমার ভাই খুবই ডেঞ্জারাস। মোটেও না, আমার ভাইয়া সবার থেকে ভালো, বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। শুধু ভাই হিসেবে না, মানুষ হিসেবেও সবার থেকে ভালো আমার ভাইয়া। তাই একদম আমার ভাইকে কিছু বলবেন না। আমার ঘাড়ে কয়টা মাথা আছে যে বইয়ের কথা অমান্য করবো? যাক বাবা, অবশেষে হাসি ফুটেছে তাহলে। আর কান্না করো না প্লিজ, তুমি কাঁদলে একদম ভালো লাগে না আমার। মিষ্টু কাব্যর কাঁধে মাথা রাখে, কাব্য আঁকড়ে ধরে গাড়ি গিয়ে কাব্যদের বাড়িতে গিয়ে থামে। তারপর সব রিচুয়াল মেনে মিষ্টুকে বরণ করে নেয়। কাব্য সবার সামনে কোলে তুলে বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর আরো কিছু রিচুয়াল পালন করে মিষ্টুকে রুমে বসিয়ে দিয়ে যায়। মিষ্টু উঠে গিয়ে রুমটা ভালো করে ঘুরে দেখছে। অনেকদিন পর এই রুমে এসেছে। রুমের অনেক কিছুই পাল্টে গেছে, কিছুটা মিষ্টুর রুমের মতো। আর রুমে মিষ্টুর আর কাব্যর রিংস জীবনের বড় রোমান্টিক মুহূর্তের একটা ছবি টানানো। হঠাৎ সেদিনের কথা মনে পড়ায়, কেমন যেন আনইজি লাগছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে ছোট্ট একটা ছেলে এসে বলে কাব্য ভাইয়ার আসতে দেরি হবে। আর আলমারিতে একটা প্যাকেট রাখা আছে, সেটায় যা আছে সেগুলো যেন পরে নেয়। বলেই ছেলেটি রুম থেকে চলে যায়। মিষ্টু আলমারি গিয়ে দেখে একটা বড় প্যাকেট। সেটা খুলে দেখে একটা সাদা শাড়ি আর তার সাথে ম্যাচিং জুয়েলারি, সাদা গোলাপ ফুল। মিষ্টু মন খারাপ করে গিয়ে ওগুলো পরে রেডি হয়ে নেয়। মিষ্টু ভেবেছিল মিষ্টু এই লাল বেনারসি বধূ বেশে বসে থাকবে আর কাব্য এসে মুখের উপর থেকে ওড়না সরিয়ে তাকিয়ে থাকবে, কিন্তু কোথায় কি। মিষ্টু এসে ফুলের বিছানায় বসে ভাবতে থাকে আর সময় তার নিজের গতিতে চলতে থাকে। একটা সময় মিষ্টু ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1:28। রুমে আসে কাব্য রেগে ওয়াশরুমের দরজার শব্দ করে লাগিয়ে দেয়। দরজার শব্দে মিষ্টুর ঘুম ভেঙে যায়। উঠে বসে দেখে রুমের দরজা লাগানো, ওয়াশরুম থেকেও শব্দ আসছে। তার মানে কাব্য এসেছে। মিষ্টু তখন ঘড়ির দিকে তাকায়, 1:35 বাজে। হঠাৎই মনের কোণে চাপা একটা অভিমান চলে আসে, মুখটা মলিন হয়ে যায়। তখনই কাব্য বেরিয়ে আসে আর দেখে মিষ্টু বসে আছে। মিষ্টু কাব্যকে দেখে নিচে নেমে যায়। কাব্য কিছু বলবে তার আগেই মিষ্টু গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে হাতের চুড়ি খুলতে শুরু করে। কাব্য গিয়ে মিষ্টুর পেছনে দাঁড়ায়। তুমি তো ঘুমোচ্ছিলে, উঠলে কখন? দরজার আওয়াজে ঘুম ভেঙে যায়। আপনি কখন এসেছেন? আসলে ওরা সবাই টেবিলে খাবার রেখে গিয়েছে। ভাবি, আপনার যদি খিদে পায় তো খেয়ে নিন। তুমি কি আমার উপর রাগ করেছো? না। তাহলে এগুলো খুলছো কেন? এগুলো পরে আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে তাই। আচ্ছা দাও, আমি খুলে দিচ্ছি। I do not need your help, so please don't touch me. But I need you and I want you. কাব্য কথাগুলো বলেই মিষ্টুকে নিজের দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে জোর করে মিষ্টু যে জুয়েলারি খুলছিল সেগুলো আবার পরিয়ে চোখে কাপড় বেঁধে কোলে তুলে নেয়। মিষ্টু ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। কাব্য মিষ্টুকে নিয়ে ছাদে গিয়ে নামিয়ে দেয়। মিষ্টু কিছু বলতে যাবে তার আগেই কাব্য মিষ্টুর চোখের বাঁধন খুলে সামনে ঘুরিয়ে দেয়। মিষ্টুর সামনে তাকিয়ে অবাক হয়ে যায়। সম্পূর্ণ ছাদটা খুব সুন্দর করে সাজানো, নিচে ফুল দিয়ে আই এম সরি আর একটু দূরে আই লাভ ইউ লেখা। তার চারপাশে নানান ডিজাইনের জ্বলন্ত ক্যান্ডেল লাগানো আর চারদিকে সাদা গোলাপি পর্দা টানানো। নানান রঙের বেলুন নিচে পড়ে আছে আর সবগুলোর মধ্যে আই লাভ ইউ আর এক সাইডে বড় করে একটা বেড। বেডের সবকিছু সাদার মাঝখানে লাল গোলাপের পাপড়ি দিয়ে একটা বড় লাভ আঁকানো আর বিছানার দিকে যাওয়ার জন্য ফুলের পাপড়ি দিয়ে রাস্তা বানানো। মিষ্টু সবকিছু দেখছে। তখনই কাব্য পেছন থেকে মিষ্টুর গলায় একটা হীরের নেকলেস পরিয়ে দেয়। মিষ্টু গলায় হাত দেয়। কাব্য পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধ থেকে চুলগুলো সরিয়ে কাঁধে ঠোঁট ছুঁয়ে দেয়। সরি, এগুলো করতে গিয়ে দেরি হয়ে গেছিল, রাগ করো না। জানি তেমন ভালো হয়নি, তবুও চেষ্টা করেছি। তোমার ভালো লেগেছে? কিছু বলছো না কেন? আর হ্যাঁ, তোমার দেনমোহরের সব টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আমি কি চেয়েছি? তোমার চাইতে হবে কেন? এটা তো নিয়ম। নতুন জীবন শুরু করার আগে প্রতিটি স্বামী তো দায়িত্ব তার স্ত্রীর প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া। সব তো একসাথে দিতে হয় না। কিন্তু যখন আমার সাধ্য আছে পরিশোধ করা, তখন করব না কেন? মানুষের হায়াত ময়াতের কথা তো বলা যায় না, তাই না? তাহলে কেন শুধু শুধু ঋণী হয়ে থাকবো? আর তাছাড়া আমার যা কিছু যেমন তোমার, তেমনই তোমার সব কিছুই তো আমার, তাই না? তাই টাকা তোমার কাছে থাক বা আমার কাছে, কথা তো একই। ভেরি স্মার্ট। স্বামীটা কার দেখতে হবে না। দুজনেই হেসে ফেলে। কাব্য মিষ্টুর দুগালে হাত রেখে কপালে দু চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। মিষ্টু চোখ বন্ধ করে কাব্যর কাঁধের শার্ট খামচে ধরে। কাব্যর নিঃশব্দে মিষ্টুর মুখে এসে বাড়ি খাচ্ছে। মিষ্টু হঠাৎ চোখ মেরে তাকায়। মিষ্টু কাব্যর চোখের দিকে তাকায়। কাব্য অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে।
এই চোখে মিষ্টু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না। মিষ্টু কাব্যর থেকে চলে যেতে চাইলে কাব্য হাত ধরে আবার নিজের কাছে নিয়ে আসে। দু হাতে কোমর আঁকড়ে হয়ে মিষ্টু নিচের দিকে তাকিয়ে আছে। কাব্য থুতনিতে হাত দিয়ে উঁচু করে ধরে মিষ্টু চোখ বন্ধ করে রেখেছে আর কাঁপছে। কাব্য মুচকে হেসে, আমার বউটার হঠাৎ কি এত হলো যে লজ্জা লাগছে? কারণটা কি? যে জানি না, ছাড়ুন। অনেক তো ছেড়ে দেওয়া হলো, এবার না হয় আমার ভালোবাসার বাঁধনে বেঁধে দিই। কথা দিলাম কখনো কষ্ট পেতে দেব না, অনেক ভালোবাসবো। দিবে তো সেই অধিকার, হবে কি আমার ভালোবাসার রানী? মিষ্টু কাব্যর বুকে লুকায় আর কাব্য তার উত্তর পেয়ে গেছে। তাই মিষ্টুকে কোলে নিয়ে এগিয়ে যায় নতুন জীবনের দিকে। মিষ্টু কাব্যর গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। আজ থেকে সবকিছু ভুলে নতুন করে সবকিছু শুরু করতে যাচ্ছে। আজ আর কোনো দ্বিধা বাধা নেই। আজ যা আছে সেটা একজন আরেকজনের প্রতি সীমাহীন ভালোবাসা। আজ দুজনের ভালোবাসা পরিপূর্ণতা পাবে। দেখতে দেখতে 6টা বছর কেটে যায়। আর এই 6 বছরে কাব্য তার কথা রেখেছে। মিষ্টুকে সবসময় আগলে রেখেছে সবকিছুর থেকে, কখনো কষ্ট পেতে দেয় না। কাব্য তার ভালোবাসা দিয়ে আবার আকাশের মনে জায়গা করে নিয়েছে। জীবনের সবাই এগিয়ে গেছে। মিষ্টুর বিয়ের কিছুদিন পরে আবির মিতুর বিয়ে করে নিয়েছে। ওদের 5 বছরের একটা ছেলে আছে, আরহাদ। আকাশের একটা ছেলে হয়েছে, নাম আরশ। আর শায়ন রিমির একটা 3.5 বছরের ছেলে আছে, নাম ইমন। নিশির বিয়েটাও 3 বছর আগে হয়ে গেছে। আজ নিশিকে অনুষ্ঠান করে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবে। আর হ্যাঁ, মিষ্টুর একটা কিউট মেয়ে হয়েছে, তার নাম তো আপনারা জানেন। আর ওদিকে ছোট মা আর জেদ ছাড়ানি তার। সে নিজের দোষ এখনো স্বীকার করেনি। সে মরে যাবে তবু মিষ্টুর কাছে মাথা নত করবে না। তাই আর কেউ তার সাথে সম্পর্ক রাখেনি। ছোট আব্বু তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। রিয়াও আকাশের কথা অমান্য করেনি। যাই হোক, আজ মিষ্টুর শ্বশুর বাড়িতে অনুষ্ঠান, তাই সবাই এসেছে। সবাই খুব ব্যস্ত। মিষ্টুও কাজ করছিল। আর তখনই ওখানে শুভ্র আসে মিষ্টুকে বিচার দেওয়ার জন্য। ছোট্ট মা, দেখো তোমার মেয়ে কি করেছে। আমার হাতে কামড় দিয়েছে, আমার চুল টেনে ছিঁড়ে দিয়েছে। কি? ইস, আমার বাচ্চাকে কিভাবে কামড়ে দিয়েছে, দাঁড়াও আজ দেখাচ্ছি শুভ্রতা কোথায়। এখানে কিন্তু খবরদার আমার মামনির গায়ে হাত তুলবে না। ভাবি তুমি দেখো ও শুভ্রকে কিভাবে মেরেছে। বড় মা, আমার দোষ না, শুভ ভাইয়ার দোষ। আমাকে কালো ছাদে খেলতে দেয় না। তাই বলে ভাইয়াকে মারবে? তাই মালিনি তো। আমি শুভ ভাইয়াকে বলেছি আমার সাথে খেলতে, কিন্তু আমার সাথে খেলেনি রীতিয়ার, পাপুর সাথে খেলেছে। আমি বলেছি আমার সাথে খেলতে, ও খেলেনি। তাই আমি আরহাত ভাইয়ার সাথে খেলতেছিলাম আর ও আরহাত ভাইয়াকে ফেলে দিয়েছে আর আমাকে একটুকুলো বকেতে, তাই আমি কামড় দিয়েছি। বলো মা, বলো আমার দোষ? আধো আধো করে মুখে একটা আঙুল দিয়ে কথা বলে, মাথায় দুটো ঝুঁটি করা। এইটুকু মেয়ের কোমর অবধি ঘন কালো সোজা চুল, গোলাপি ফর্সা গায়ের রং, একদম কিউটের ডিব্বা। যেমন কিউট তেমনি দুষ্টু। সারা বাড়ি একাই মাতিয়ে রাখে। শুভ্রতার কথা শুনে সবাই হাসছে, কিন্তু মিষ্টু গম্ভীরভাবে তাকিয়ে আছে। না, একদম না। এখানে তো আমার মামুনির কোনো দোষ নেই। মামুনি তোমাকে কি শুভ্র মেরেছে? না, শুভ ভাইয়া কখনো মারলে না, শুধু বকে। আর তখন আমার সাথে খেললে না, তখন আমার খুব রাগ হয়। শুভ্র, তুমি কেন শুভ্রতার সাথে খেলোনি? আমি তো বলেছি একটু পর খেলবো। শুভ ভাই মিথ্যে বলতে। উফ শুভ্রতা, আমার নাম শুভ না, শুভ্র। আর মিথ্যে না, মিথ্যা। কথাও ঠিক করে বলতে পারো না তুমি। আর তাছাড়া আমি তোমাকে বলেছি না আমি ছাড়া আর কারোর সাথে মিশবে না। তুমি না খেললে আমি মিশবো। আমি তাহলে আবার বকবো। আমি আবার কামড় দিব, চুল টেনে দিব, খামচিয়ে দিব। শুভ্রতা, আরে মেয়েকে বকছো কেন? আমার মেয়েকে একদম বকবে না। আর তাছাড়া মেয়ে তো তোমার মতোই হয়েছে। আজ অব্দি আমার অর্ধেক চুল ছিঁড়ে দিয়েছো একদম। আমি নিজের মাথাতে হাত বোলাতে বোলাতে হতাশ হয়ে বললাম কথাটা। ঠিক সেভাবে শুভ্র তার চাচ্চুর মতো হয়েছে, হিংসুটে একটা। ঠিক আছে, যাও। আমি আর তোমার সাথে কথাও বলবো না, কখনো খেলবো না। তুমি যার সাথে ইচ্ছে খেলো গিয়ে।
শুভ্র যেতে ধরতেই শুভ্রতা দৌড়ে শুভ্রর সামনে কান ধরে ঠোঁট উল্টে। সরি, তুমি যা বলবে তাই শুনবো। প্লিজ আমার সাথে কথা বলো। আমি কান ধরছি। ও শুভ ভাইয়া, শুভ ভাইয়া। শুভ না, শুভ্র। আর আমিও স্যার তোমাকে আর বকবো না, চলো আমরা খেলতে যাই। আম্মু আমি যাই। যাও, কিন্তু কোনো দুষ্টুমি করবে না। কে দুষ্টুমি করবে না? মাম্মা, মামা তুমি এসেছো? তোমাকে অনেকগুলো মিস করেছি। আর জানো তোমার বোন খুব দুষ্টু, আমাকে বকেছে। কি, আমার মাকে বকেছে? এত বড় সাহস! ভাইয়া তুমি জানো ও কতটা দুষ্টু হয়েছে? তুমি তো ওর থেকেও দুষ্টু ছিলে, এখনো আছো। তোমাকে কখনো বকেছি? যাই হোক, তোমার সাথে আমার কোনো কথা নেই, কাটি। মামুনি, শুভ্র বাবা চলো আমরা বাইরে যাই, বাইরে আরস ভাই আছে। সবাই আবার কাজে লেগে যায়। অবশেষে অনুষ্ঠান শেষ হয়। নিশি শ্বশুর বাড়িতে চলে যায়, তারপর খাওয়া দাওয়া করে সবাই নিজেদের বাড়িতে ফিরে যায়। সবকিছু গুছিয়ে মিষ্টুর রুমে আসে, বিছানা গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তখনই কাব্য এসে মিষ্টুর খোপা করা চুল খুলে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে চুলে মুখ ডুবিয়ে দেয়। কি হচ্ছে কি? ছাড়ুন, শুভ্রতা এসে যাবে কিন্তু। তুমি সব সময় ভয় দেখাও কেন বলো তো? বাবাই, আম্মু কোথায় তোমরা? শুভ্রতা কণ্ঠ শুনে কাব্য মিষ্টুকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। মিষ্টু কাব্যর অবস্থা দেখে হেসে ফেলে। আমরা বারান্দায়। বাবাই, হ্যাঁ মামুনি। বাবাই, আম্মু কি আমার উপর রাগ করতে? আম্মু সরি, আমি আর কিছু করবো না, তুমি রাগ করলো না? তাহলে ঠিক আছে, আম্মু রেগে নেই। আর তুমি তো গুড গার্ল, কিন্তু এভাবে ভাইয়াকে মারলে তো সবাই পচাবে বলবে। কিন্তু তুমি তো তা নও, তাই না? আমার মামুনিটা তো সবার থেকে ভালো, আমাদের ছোট্ট পরি। শুভ্রতাও বাবা মাকে জড়িয়ে ধরে চুমু খায়। মিষ্টু কাব্য তাদের মেয়েকে আদর করে। একটা সুখী সুন্দর পরিবার, কারো যেন নজর না লাগে। ইস, আমি তো তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি। আম্মু, বাবাই, আমি আজ দাদুর কাছে ঘুমাবো। দাদুদের মন খারাপ, খুব কান্না করেছে। পুপ্পি মনে চলে গেছে তো তাই। আজ আমি ওদের কাছে যাই বাবাই। কিন্তু তোমার বাবাইকে আজ ঘুম পাড়িয়ে কে দেবে, মাথায় হাত বুলিয়ে? হ্যাঁ, কিন্তু আমি তো বলেছি আজ ওদের ঘুম পালিয়ে দিব। আম্মু, তুমি একটু আজ বাবাইকে ঘুম পালিয়ে গান বলে ঘুম পালিয়ে দিও। বাবাই, আম্মু ঘুম পালিয়ে দিবে, যাই। ঠিক আছে মামুনি, আমি ওর কপালে চুমু দিয়ে কোল থেকে নামিয়ে দিলাম। যাও, আস্তে আস্তে যাবে, একদম তোমার আম্মুর মতো দৌড়াদৌড়ি করবে না কিন্তু। আপনি সবসময় আমাকে তুলনা দেন কেন? না মানে মেয়ে একদম তোমার হচ্ছে তো, তাই আর কি। শুভ্রতা হেসে চলে যায়। কাব্য গিয়ে দরজা লাগিয়ে দিয়ে মিষ্টুর দিকে এগিয়ে আসে, বাঁকা হাসি দিয়ে আর শার্টের হাতা ফোল্ড করতে করতে। তখন খুব হাসি হচ্ছিল না, এখন হাসো। একদম আগ বাড়াবেন না, দেখুন ভালো হবে না কিন্তু। আমি কিন্তু শুভ্রটাকে ডেকে নিয়ে আসবো। তার সুযোগ পেলে তো। কাব্য মিষ্টুকে নিজের কাছে নিয়ে আসে, তারপর হঠাৎ করেই কোলে তুলে নেয়। মিষ্টু লাফালাফি করছেন আমার জন্য। কাব্য ছাড়লে তো। আরে কি করছেন? ওনাদের থেকে বিদায় নিতে হবে না? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। সরি, আপনাদের কি বলি বলুন তো। এতদিন আমাদের ভালোবেসে পাশে থেকেছেন, কখনো আমাদের সুখে হেসেছেন তো কখনো বা আমাদের কষ্টে কেঁদেছেন। কিন্তু এগুলোর জন্য ধন্যবাদ দেওয়াটা ঠিক কি হবে? না, আপনারা তো আমাদের আপন করে নিয়েছেন, তাই আপনজনদের ধন্যবাদ না, অবিরাম অফুরন্ত ভালোবাসা দেওয়া উচিত। তাই আমাদের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আমাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আপনাদের মনে যে আমরা এতটা জায়গা করে নিতে পারবো সত্যি ভাবিনি। আজ থেকে আমাদের গল্পের ইতি। আর বিরক্ত করব না কাউকে। সবাই খুব ভালো থাকবেন। আর মিষ্টুকে যদি ভালোবেসে মনে রাখতে চান তাহলে অবশ্যই এতিমদের নিজের সাধ্যের মধ্যে একটু সাহায্য করা উচিত। আর কোনো মানুষের সম্পর্কে না জেনে তাকে অসম্মান করা উচিত না। আশা করা যায় এই মিষ্টি কাব্য শুভ্রতাকে ভুলে যাওয়া যাবে না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সবার জন্য অনেক ভালোবাসা। আর শুরু থেকে শেষ অবধি গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানান।